2026 সালের এই জুন মাসে এসে মিয়ানমারের ভেতরে এমন কোনো কার্যকর কেন্দ্রীয় সরকার কিন্তু এখনও নেই, যাদের সঙ্গে আলোচনা করে লাখ লাখ মানুষকে নিরাপদে ফেরত পাঠানো হবে। জান্তা প্রধান মিন অং হ্লাইং নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে একটি নির্বাচনের প্রস্তুতি নিলেও মাঠের নিয়ন্ত্রণ অনেকটাই তার হাতছাড়া। বিশেষত বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের প্রায় 90% এলাকায় এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। মাটিতে টিকতে না পেরে জান্তা বাহিনী এখন বুথিরং বা মংডুর মতো শহরগুলোতে আকাশপথে বোমা চালাচ্ছে। কিন্তু এই তথ্য আমাদের জন্য জরুরি কেন? দেখেন তো, একটা ঘটনা আপনারা মনে করতে পারেন কিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ জোর দিয়ে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর একটা বাস্তবসম্মত পথ বের করা হবে। এরপর দেশের ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে বিএনপি সরকার। কিন্তু নাফ নদীর ওপারে অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে যুদ্ধবিমানের গোলাবর্ষণ যখন নিত্যদিনের ঘটনা, তখনও মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের তরফ থেকে চোখে পড়ার মতো কোনো কূটনৈতিক তৎপরতা নেই। 2026 সালের এই জুন মাসে এসে মিয়ানমারের ভেতরে এমন কোনো কার্যকর কেন্দ্রীয় সরকার কিন্তু এখনও নেই, যাদের সঙ্গে আলোচনা করে লাখ লাখ মানুষকে নিরাপদে ফেরত পাঠানো হবে। জান্তা প্রধান মিন অং হ্লাইং নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে একটি নির্বাচনের প্রস্তুতি নিলেও মাঠের নিয়ন্ত্রণ অনেকটাই তার হাতছাড়া। বিশেষত বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের প্রায় 90% এলাকায় এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। মাটিতে টিকতে না পেরে জান্তা বাহিনী এখন বুথিরং বা মংডুর মতো শহরগুলোতে আকাশপথে বোমা চালাচ্ছে। কিন্তু এই তথ্য আমাদের জন্য জরুরি কেন? জরুরি এই কারণে যে এই সংঘাত সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার উপরে। কিভাবে? আসেন পোস্টের সাথে মিলে একসাথে আমরা বিষয়টাকে আজকে বোঝার চেষ্টা করি। এক সময় আমাদের সীমান্তরক্ষীদের প্রতিপক্ষ ছিল মিয়ানমারের সরকারি বাহিনী বিজিপি। এখন সেই জায়গা নিয়েছে আরাকান আর্মি। নাফ নদী আর বঙ্গোপসাগরের মোহনায় এখন কার্যত তাদেরই আধিপত্য। গত কয়েক মাসে নাফ নদী থেকে বারবার বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে 2024 সালের শেষের দিকেও টেকনাফ সীমান্ত থেকে 20 জন নিরীহ জেলেকে নৌকা ও তার জাল সহ ধরে নিয়ে যায় তারা। নিজেদের জলসীমায় ঢুকে ভিনদেশী একটি সশস্ত্র গোষ্ঠীর এমন আচরণে বাংলাদেশের প্রতিক্রিয়া কী? এই প্রতিক্রিয়ার বিপরীতে বাংলাদেশের তরফ থেকে নিয়ম রক্ষার প্রতিবাদ লিপি পাঠানোর ঘটনা ছাড়া আসলে বিশেষ কিছু চোখে পড়ে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতির সীমাবদ্ধতাগুলো ঠিক এই জায়গাতেই সামনে চলে আসে। যে দেশে রাষ্ট্রযন্ত্র কার্যত ভেঙে পড়েছে, সেখানে শুধুই জান্তা রাজধানী নেপিডোর সঙ্গে চিঠি বিনিময় করলেই কি সংকটগুলো সমাধান হবে? আর এমন ভাবাও কি আসলে বাস্তবসম্মত? এক্ষেত্রে চীনের দিকে তাকানো যেতে পারে। চীন এই সংকটে দ্বিমুখী কৌশল নিয়ে এগোচ্ছে। তারা নিজেদের কৌশলগত স্বার্থ ও গভীর সমুদ্র বন্দর রক্ষায় জান্তা সরকারকে যেমন অস্ত্র দিচ্ছে, ঠিক একই সময়ে আরাকান আর্মির সাথেও নিবিড় যোগাযোগ রাখছে। আর এর বিপরীতে ঢাকা তথা বাংলাদেশ সরকার এখনও আরাকান আর্মির মতো নতুন শক্তির সাথে কার্যকরী কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ তৈরি করতে পেরেছে বলে দৃশ্যমান কোনো প্রমাণ নেই। এসব আসলে পশ্চিমা বিশ্ব আর জাতিসংঘের দিকে তাকিয়ে থাকার সেই পুরনো নীতিরই রিপিটেশন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বিশ্লেষকদের মতে মিয়ানমার ইস্যু এখন আর শুধুই রোহিঙ্গা প্রত্যাবাসনের ভেতরে আটকে নেই, এটি সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। পরিবর্তিত এই বাস্তবতায় প্রথাগত কূটনীতির বাইরে এসে এখন নতুন কৌশল প্রণয়ন কতটা জরুরি, সাম্প্রতিক এই ঘটনাগুলো তারই স্পষ্ট ইঙ্গিত দেয়। আগামীতে এই সংকট বড় হলে বাংলাদেশ কী কৌশল নেবে, সেটাই এখন দেখার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।